হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। আজকে তোমাদের মাঝে রোমান্টিক একটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। এই গল্পটি শুনলে তোমাদের হয়তো দাঁড়িয়ে যাবে এবং হাতের কাজ করতে ইচ্ছা হবে। তাই এখনই কানে হেডফোন লাগিয়ে নাও। তাহলে চলো বন্ধুরা, শুরু যাক। আমি গল্পের মাঝখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, তোমরা চাইলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার নাম হলো অমিত। আমি অনার্স তৃতীয় বর্ষ পড়ছি। আমার ছোট বোনের নাম রীতা। সে অনার্স প্রথম বর্ষে পড়েন। আমরা দুই ভাই বোন ঢাকা বিদ্যালয় পড়ছি। আমাদের ক্লাস 1-2টা শুরু হয়, আমরা দুই ভাই বোন একসাথে বিশ্ববিদ্যালয় যাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের যাওয়া আসা সুবিধাজনক, এর জন্য বাবা একটি মোটরসাইকেল কিনে দিয়েছেন আমাকে। আমি প্রতিদিন মোটরসাইকেলে করে আমার বোনকে নিয়ে যাই। আমি মোটরসাইকেল চালাই আর আমার বোন মিতা আমার পেছনে বসে থাকে। এভাবেই আমরা বিশ্ববিদ্যালয় যাতায়াত করি। আমরা দুজনে অনেকটাই মিলেমিশে থাকি। আমার কাছে দুজন ভাই বোন, এটা দেখলে কেউ মনে করতে পারবে না। আমাদের মাঝে কিন্তু আরেকটি সম্পর্ক রয়েছে, এটা আমার গল্পের মাঝে বলে দেব। আমাদের আব্বু আর আম্মু দুজনেই চাকুরি করেন। তাই তারা প্রতিদিন সকাল 1:10টার সময় অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হয়ে যান। আব্বুর অফিসে যাওয়ার পরে আমি আর আমার বোন গোসল করে রেডি হয়ে বিশ্ববিদ্যালয় যাই। আমাদের বাসার শুধুমাত্র একটি কমন বাথরুম রয়েছে। প্রথমে আমার বোন গোসল করে রেডি হয়ে যায়, তারপর আমি গোসল করতে যাই। সাধারণত মেয়েদের রেডি হতে একটু বেশি সময় লাগে, তাই আমার বোন প্রথমে গোসল করে, তারপর আমি করি। আমরা দু ভাই বোন বিশ্ববিদ্যালয় যাওয়ার পর বাসায় তালা দেয়া থাকে। আমাদের সবার কাছে বাসার গেটের চাবি থাকে। হ্যালো বন্ধুরা, আমি বলেছিলাম গল্পের মাঝখানে আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল 01964 এবং হোয়াটসঅ্যাপে যে বাকি নাম্বারগুলো রয়েছে এটা আমার গল্পের মাঝখানে এবং শেষে বলে দেয়া হবে, এজন্য অবশ্যই সম্পূর্ণ গল্পটি তোমাদের শুনতে হবে। আমার আর মিতার ক্লাস শেষ হয় বিকাল 5টায়। 5:30টার ভিতরে আমরা মোটরসাইকেল করে বাসায় চলে আসি। আমরা আব্বু আর আম্মু সন্ধ্যা 6:30 নাগাদ বাসায় চলে আসেন। নির্দিষ্ট একটা রুটিন অনুযায়ী এভাবেই আমাদের প্রতিটা দিন অতিবাহিত হচ্ছিল। আমরা দুজনে বুঝতেও পারিনি যে দুজনের এতটা পাশাপাশি চলে আসব। চলুন বন্ধুরা, এখন মূল গল্পে যাওয়া যাক। কিন্তু একটি ঘটনা আমাদের ভাইবোনের জীবনকে সম্পূর্ণ বদলে দিল। প্রতিদিনের মতো সেজন্য আমি আর মিতু আম্মু একসাথে সকালের নাস্তা করলাম। আব্বু আম্মু রেডি হয়ে অফিসে যাওয়ার কিছুক্ষণ পরে গোসল করতে বাথরুমে ঢুকে বাথরুমের দরজা বন্ধ করে দিল। সাধারণত আমরা ঝরনার নিচে জামা কাপড় খুলে গোসল করি। আমার বোন ও তার জামা কাপড় খুলে ঝরনার নিচে দাঁড়িয়ে গোসল করে। সে তো নমিতা বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে খুলে পাশে রেখে দিল। তারপর জামাটা খুলে পাশে রেখে দিতে যাবে, তখন আমি খেয়াল করলাম বাথরুমের দরজার নিচ দিয়ে কোনো একটি ছায়া দেখা যাচ্ছে। আমি মনে একটু ভয় পেয়েছিলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, হয়তো পাশ থেকে আমাকে কেউ দেখছে। তুমি তো মনে করো এটা আমার মনের ভুল হতে পারে। তখন মিতু সাগরের নিচে দাঁড়িয়ে ঝরনা চালু করেছিল। সাগরের পানিতে ভিজিয়ে বুকের উপর বসে পাছাটা ভিজিয়ে দিয়ে নিজে গোসল করতে লাগল। এরপর সারা শরীরে সাবান দিতে লাগল। আমার হোয়াটসঅ্যাপের পরবর্তী নাম্বারগুলো হল 748 এবং বাকি যে 3টি নাম্বার রয়েছে এটা আমি গল্পের লাস্টে তোমাদেরকে বলে দেব। তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ এবং কি মজা করতে বল এবং যে কোনো কাজ করতে আমি রাজি রয়েছি। বাথরুমের দরজার নিচ দিয়ে একটি ছায়া নড়াচড়া করছে। আমার মনে হতে লাগল কেউ হয়তো বাথরুমের দরজার ফুটা দিয়ে আমার গোসল করা দেখছে। আমি ভাবতে লাগলাম, কিন্তু এ সময় তো আমি আর ভাইজা ছাড়া কেউ বাসায় নেই। তাহলে কি দরজার ফুটা দিয়ে ভাই আমার গোসল করা দেখছে? আমার কথা মনে হতেই মিতার লজ্জায় মুখ লাল হয়ে গেল। ঘুরে দাঁড়ালো, তখন আমার মনে হলো এতক্ষণ ভাইয়ের সামনে থেকে আমাকে দেখতে পাচ্ছিল। কিন্তু চালাকি করে ঘুরে দাঁড়ালো ভাইয়া। ফলে ভাইয়া এখন আমার সম্পূর্ণ পিছনটাও দেখতে পাচ্ছে। আমিও ভাইয়াকে দেখাতে শুরু করলাম। কিন্তু আমার ভাই যে এমন কাজ করবে সেটা আমি কল্পনা করতে পারিনি। আমাকেও তার অনেক পেতে ইচ্ছে করত। এটা ভেবে আমার ভীষণ লজ্জা লাগতে লাগল। পরক্ষণেই মনে হলো হয়তো ভাইজা প্রতিদিনই দরজার ফুটা দিয়ে আমার গোসল করা দেখত। আগে কোনোদিন মিতু লক্ষ্য করেনি। ভাবল যদি এমনটাই হয় তাহলে ভাই আমার শরীরের কোনো জায়গা দেখতে বাকি রেখেছে। বলে তো মনে হয় না। যদি ভাইজা আমার সম্পূর্ণ শরীর দেখেই থাকে তাহলে এখনও লজ্জা করে কি হবে? আমি তো ভাবতে লাগলাম, কিন্তু আমার তো ভুলও হতে পারে, দরজার ওপাশে ভাইজা তো নাও হতে পারে। মানে আমি এরকমও তো হতে পারে যে ওটা ভাই ছিল না। আমার ধারণা তো ভুলও হতে পারে।
এ নিয়ে আমি অনেকটা বিপাকে পড়ে গেলাম। হয়তো লাইটের আলো পড়ে কোনো একটা ছায়া দেখা যাচ্ছে। তাই এসব বাজে চিন্তা বাদ দিয়ে ঝরনা চালু করে গোসল শেষ করে জামা কাপড় পরে নিলাম। যখন মেয়েটা গোসল শেষ করে বাহিরে যাচ্ছিল তখন সে দেখল দরজার নিচ থেকে ছায়া সরে গেল। তখন আমার সন্দেহটা গভীর হল, শেষ করে রুমে এসে রেডি হতে লাগল। ওদিকে আমি গোসল করে রেডি হয়ে কিছুটা সময় পরে বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রিতাকে ডাকতে লাগলাম। আমি ওর বাসার দরজায় তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। সাধারণত প্রতিদিনের মতোই মোটরসাইকেলে আমার পেছনে বসার সময় আর আমার মাঝখানে মধ্যে ভেদাভেদ না রেখে চেপে বসলাম। কিন্তু সেদিন কি মনে যে ব্যাগ একটা তার পিছনে রেখে দিল, যার ফলে আমার বুকের মাঝে শুধু 5-6 ইঞ্চি গ্যাপ ছাড়া আর কিছুই থাকল না। মোটরসাইকেল চালানোর সময় আমি যখন তাকে ধরেছিলাম তখন তার বুক আমার পিঠের সাথে ঘষা খাচ্ছিল। সেদিন হয়তো আমার ভাইবোন একটা আলাদা জগতে চলে গিয়েছিলাম। আমি তাকে মনে মনে উপভোগ করতে লাগলাম। মনে হচ্ছে আমাদের দুজনের মাঝে যদি ওই জিনিসটা হতো তাহলে অনেক ভালো হতো। তাকে পাওয়ার ইচ্ছা আমার আগে থেকে ছিল। হারিয়ে গিয়েছিলাম সেদিন বিশ্ববিদ্যালয় থেকে ফেরার সময় আমার মনে হচ্ছিল ইচ্ছে করে বারবার বিতর্কিতভাবে আমাকে চেপে ধরছিল। সেদিনের অনুভূতি এত ভালো ছিল যে আমি কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। পরদিন সকাল থেকেই মিত চিন্তা করতে লাগল কিভাবে নিশ্চিত হওয়া যায় বাথরুমের দরজায় ফুটা দিয়ে আমি মিতার গোসল করা দেখেছিলাম কিনা। চিন্তা করে একটা বুদ্ধি বের করল মিতা। আব্বু আম্মু অফিসে চলে যাওয়ার পরে মেয়েটার মোবাইল ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং চালু করে রাখে। বাথরুমের বাইরে এমন জায়গা রেখে দিল যেখান থেকে বাথরুমের দরজার বাইরে ফুটো দিয়ে নিয়মিত গোসল করা দেখতে আসলে সেটা ক্যামেরা রেকর্ডিং হয়ে থাকবে। ক্যামেরা জায়গামতো রেখে দিল। তারপর গোসল করতে গেল, বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তার জামাকাপড় খুলে দরজার দিকে তাকিয়ে দেখল একটা ছায়া দেখা যাচ্ছে। মিতু গোসল শেষ করে বাথরুম থেকে বাইর হয়ে মোবাইলটা নিয়ে তার রুমে চলে গেল। মিতু ভিডিওটা চালু করে দেখল সে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করার কিছুক্ষণ পরে ভাইয়া বাথরুমের দরজার ফুটা দিয়ে দেখে নিজে ট্রাউজারটা হাঁটু পর্যন্ত নামিয়ে হাতের কাজ করতে লাগল। আর এইটা দেখে মেয়েটার অনেক লজ্জা পেল। কাজ শেষে আমি তাড়াহুড়ো করে নিজের ট্রাউজারটা ঠিক করে বাথরুমের দরজার সামনে থেকে চলে গেলাম। এর একটু পরেই মিতু বাথরুম থেকে বের হয়ে আসলো। ভিডিওটা দেখে গরম হয়ে গেল। আমি তখন আয়নাতে নিজের মুখটা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মাথায় একটা বুদ্ধি আসল, মোবাইলের ভিডিও রেকর্ডিং চালু করে ভিডিও করতে লাগল। তার মাথা থেকে কোমর পর্যন্ত দেখা যাচ্ছিল ভিডিওতে, বোকামিটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর মিতা বলল, আমি তোমার ছোট বোন, যদি আমাকে দেখতে তোমার ভালো লাগে তাহলে তুমি আমাকে সরাসরি দেখতে পারো। ভাইয়া চোরের মতো বাথরুমের দরজার ফুটা দিয়ে চুরি করে দেখার দরকার নেই। আই লাভ ইউ ভাইজা, এইটুকু বলে একটা ফ্লাইং কিস দিয়ে ভিডিও রেকর্ডিং বন্ধ করে দিলাম। রিতামিতা বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রওনা দিলাম। মিতু মোটরসাইকেলের পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে। চিন্তা করতে লাগল আমি এই ভিডিওটা কিভাবে তাকে পাঠাবো, এই ভিডিওটা দেখার পর যদি সে কিছু মনে করে। এ নিয়ে আমার অনেক চিন্তা হতে লাগল। কিভাবে ভাইয়াকে আমার ভিডিওটা দেখাবো? তখন আমি বললাম, কিরে মিতা, তো ভয় লাগছে নাকি? মিথ্যা বলো না তো ভাইজা, ভয় লাগছে না। আমি বললাম, তাহলে আমাকে এত চুল ধরে রেখেছিস কেন? মিতা বল, ধরে রাখতে ভালো লাগছে ভাইজা, সারাদিন ক্লাস করে বিকালে আমরা বাসায় ফিরলাম। সারাদিন মিতুর মনটা ছটফট করছিল কিভাবে আমাকে তার ভিডিওটা দেখাবে। সে বুঝতে পারছিল না। রাত 1-2টার দিকে বিছানায় শুয়ে ছটফট করতেছিল। তারপর কিছুতেই ঘুম আসছে না। মিতার ভিডিওটা চালু করে আবার একবার দেখে মনের মধ্যে অনেক সাহস নিয়ে আমার মোবাইলে মিতা ভিডিওটি পাঠিয়ে দিল। প্রায় 2-5 মিনিট হয়ে গেল, তবুও মিতা পাঠানো ভিডিওটা সিন হল না। ভাবতে লাগল ভিডিওটা দেখছিলা কেন? মিতা বারবার দেখতে লাগল। প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল, তবু ভিডিওটা সিন হল না। তাহলে কি ভাইজা মানে আমি ঘুমিয়ে পড়েছি নাকি? তাই ভাবছি মিতা, রাত 1-2টা পার হয়ে গেল, তবুও কোনো রেসপন্স পেল না মিতা। ঘুমিয়ে পড়ল। পরের দিন সাপ্তাহিক ছুটি থাকায় আব্বু আম্মু মিতা আমরা সবাই বাসায় ছিলাম। সবাই একসাথে সকালের নাস্তা করলাম। নাস্তা করার সময় আমার কোনো পরিবর্তন দেখতে পেল না। তার মানে আমি তার ভিডিওটা দেখিনি। সকাল 1-1টার দিকে নেতা তার রুমে বসেছিল। হঠাৎ মোবাইলে মেসেজ আসলো। মিতা মোবাইলটা হাতে নিয়ে দেখল আমি তাকে মেসেজ পাঠিয়েছি। মিতা পাঠানো ভিডিওটা আমি রিপ্লাই দিয়ে লিখেছি, মিতা এটা কি ধরনের পাগলামি? আমার মেসেজটা দেখে মিতা হার্টবিট বাড়তে লাগল। আমি মিতার ভিডিওটা দেখছি। মিতা আমার মেসেজের রিপ্লাই দিয়ে সে ভিডিওটা পাঠিয়েছি যেটাতে আমি বাথরুমের দরজার ফুটা দিয়ে মিতার গোসল করে দেখেছি। ভিডিওটা পাঠানোর সাথে সাথে মিটিং করলাম, বুঝতে পারল। আমি দেখেছি কিছুক্ষণ অপেক্ষা করল, তখন কোনো মিতা আমার রিপ্লাই এর জন্য অপেক্ষা করতে থাকল।
কিন্তু দুপুর পর্যন্ত আমি মিতাকে কোনো রিপ্লাই দিলাম না, শুধু ভাবতে লাগলাম আমাদের ভাইবোনের কাজ কিভাবে শুরু করা যায়। তো বন্ধুরা, আমরা গল্প বলতে বলতে আজ একেবারে গল্পের শেষে চলে এসেছি। তো আমি গল্প প্রথমে বলে দিয়েছিলাম, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের শেষ 3 ডিজিট হল 753। তোমরা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে না করবে, আমি তোমাদের সাথে সময় কাটাবো এবং অনেক মজা করব। এই পর্যন্তই, পরের পর্বে আরও মজার গল্প হবে। কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাও, আর আমার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। আশা করি গল্পটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ, যাতে নতুন কোনো গল্প আপনাদের কাছে। সকলকে ধন্যবাদ।